হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস নম্বর 18-এ আমরা যেটা পড়েছিলাম সেটা হলো আমাদের চোখের গঠন, অর্থাৎ কোনো একটা চোখকে যদি লম্বালম্বিভাবে কেটে দেওয়া হয় তাহলে চোখের যে বিভিন্ন অংশগুলি দেখতে পাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাস নাম্বার 18-এ দেখিয়েছিলাম, অর্থাৎ একেবারে কর্নিয়া থেকে শুরু করে একদম রেটিনা পর্যন্ত সেইগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একদম লাস্টে দেখিয়েছিলাম যে চোখের যে রেটিনা সেই রেটিনাতে কিভাবে তার প্রতিবিম্ব তৈরি হয়, এটা আমরা একবারে শেষে দেখিয়েছিলাম। আজ আমরা যেটা দেখাবো সেটা হলো মানুষের চোখের দৃষ্টি সমস্যা এবং তার প্রতিকার তুমি কিভাবে করবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এই মানুষের চোখের দৃষ্টি সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই আলোচনা করব যেটা চোখ কিভাবে যে কোনো দূরত্বে অবস্থিত কোনো বস্তুকে দেখতে পায়। এই জিনিসটা কিন্তু আমরা প্রথমে আলোচনা করে নেব যে একটা সুস্থ স্বাভাবিক চোখ কিভাবে যে কোনো দূরত্বে অবস্থিত কোনো বস্তুকে দেখতে পায়। এটা আলোচনা করতে গিয়ে আমাদের প্রিভিয়াস কিছু টপিক কাজে লাগবে, সেটা আমি তোমাদের বলবো। দেখো, আমরা এর আগে কোনো একটা টপিকে পড়েছিলাম যে কোনো একটা উত্তল লেন্স তার সামনে বা অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেটা কিন্তু আমরা আগের কোনো একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। মানে কি? মানে হলো যে ধরো এই একটা কি কোন লেন্স, এটা একটা উত্তল লেন্স। উত্তল লেন্সের আমরা পড়েছিলাম এখানে একটা ফোকাস থাকে, এখানেও একটা ফোকাস থাকে, এটা হলো আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্সের থেকে অসীম দূরত্বে কোনো বস্তু যদি থাকে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাস বা ফোকাস তলে, তাই না? যে অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে তাহলে তার থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ কোথায় গিয়ে মিলিত হবে? ফোকাস। অর্থাৎ ফোকাসে কিন্তু তার প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ এইখানে যদি একটা পর্দা রাখো তাহলে অসীম দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। ঠিক আছে, এইবার অসীম দূরত্বের আর একটু কাছে কোনো একটা বস্তু আনা হলো, অর্থাৎ ফোকাস এফ টু এফ, এইখানে কোনো একটা বস্তুকে আনা হলো, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাহলে তার প্রতিবিম্ব, এটা যদি এফ, এটা যদি 2f হয়, আমরা দেখেছিলাম যে অর্থাৎ দেখলাম যে এফ এবং 2f এর মধ্যবর্তী কোনো একটা অঞ্চলে গঠিত হলো। এবার তুমি আরো কাছে আনো বস্তুটাকে, বস্তুটা প্রথমে অসীমে ছিল, তারপরে অসীম এবং 2f এর মধ্যবর্তী অঞ্চলে, এরপরে ধরো বস্তুটা আছে আমাদের 2f এ, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছিল? 2f এ। আমরা কিন্তু বিগত ক্লাসে দেখিয়েছিলাম। তবে এই ঘটনাগুলো আমি কেন বললাম? এইখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে এইখানে, এইখানে গঠিত হচ্ছে এখানে, আর এখানে গঠিত হবে এই 2f। এই ঘটনাগুলো আমি কেন বলছি? তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছ তুমি যে বস্তু অসীম দূরত্ব থেকে যত লেন্সের কাছাকাছি এগিয়ে আসছে প্রতিবিম্বটা বা ছবিটা বা ইমেজটা, প্রতিবিম্বটা আস্তে আস্তে কিন্তু শিফট করছে, অর্থাৎ কোনো একটা জায়গায় গঠিত হচ্ছে না। এই ঘটনা এটা তো কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। আমরা আগের দিন চোখের গঠন পড়াতে গিয়ে একটা জিনিস ব্যাখ্যা করেছিলাম যে আমাদের চোখ একটা উত্তল লেন্স, একটা অভিসারী লেন্স হিসাবে কাজ করে, মানে এই উত্তল লেন্সের মতো। আমাদের চোখের ক্ষেত্রে কি হয়? চোখের ক্ষেত্রে দেখো, ধরো এটা আমাদের ধরো একটা চোখের ক্ষেত্রে চোখ, এইখানে আমাদের কি থাকে? আমাদের অক্ষি লেন্স বা লেন্স, যেটা আমাদের উত্তল লেন্স হিসাবে আচরণ করে। আর এইখানে আমাদের কি থাকে? রেটিনা, তাই না? বা যেখানে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। চোখের ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এই যে অক্ষি লেন্স বা লেন্স সেটার এবং এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু বরাবর ফিক্সড,
তাই না? তাহলে অসীম দূরত্ব অবস্থিত কোনো বস্তু তার প্রতিবিম্ব চোখ গঠন করবে, সেটাও রেটিনায় হবে, বা তার আস্তে আস্তে যত কাছে আসবে সেটাও রেটিনা হবে। সেটা কি করে সম্ভব? এখানে আমরা দেখতে পাচ্ছি যারা উত্তর লেন্সের ক্ষেত্রে অসীম দূরত্বে যখন ছিল তখন ফোকাসে হচ্ছে, কিন্তু যখন অসীম দূরত্ব থেকে আস্তে 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 লেন্সের কাছে আসছে তখন আস্তে আস্তে কি হচ্ছে, যে প্রতিবিম্বটা কিন্তু সরে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমরা দেখছিলাম সেটা কিন্তু হয়েছে, তাই না? অর্থাৎ বস্তু দূরত্ব যেটা, এই যে বস্তু দূরত্ব আস্তে আস্তে যদি কাছে আসে প্রতিবিম্ব দূরত্বটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? প্রতিবিম্ব দূরত্ব মানে কি? প্রতিবিম্ব দূরত্ব মানে এইখান থেকে এইখানে দূরত্ব, এটা হলো প্রতিবিম্ব যেখানে তৈরি হচ্ছে, এখান থেকে এইখানে প্রতিবিম্ব দূরত্ব, এই প্রতিবিম্ব দূরত্ব পরিবর্তন হচ্ছে। কিন্তু তুমি দেখো এই যে আমাদের হিউম্যান আই বা মানুষের চোখের ক্ষেত্রে এই প্রতিবিম্ব দূরত্ব এটা তো ফিক্সড, এটা তো পরিবর্তন হতে পারবে না, কারণ অক্ষি লেন্স এখানে আছে এবং এখানে যে রেটিনা এখানে আছে, এই দূরত্বটা পরিবর্তন হতে পারবে না। তাহলে কোনটা পরিবর্তন হবে? এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে আমাদের চোখ কিভাবে দেখে? যে কোনো দূরত্ব অবস্থিত কোনো একটা বস্তুকে কিভাবে চোখ দেখছে? তাহলে চোখ দেখছে হলো এই যে অক্ষি লেন্স বা লেন্স, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে পরিবর্তন করে কিন্তু চোখ যে কোনো দূরত্ব অবস্থিত যে কোনো বস্তুকে দেখতে পায়। কারণ আমি বলেছিলাম যে এই অক্ষি লেন্স বা লেন্স একটা নরম পদার্থ দিয়ে তৈরি, ইচ্ছে মতো নয় অ্যাকচুয়ালি এইখানে থাকে কি, এইখানে আমরা পড়েছিলাম থাকে সিলিয়ারি পেশি, এবং সিলিয়ারি পেশির সঙ্গে একটা সাসপেন্সারি লিগামেন্ট আগের দিন আমি দেখিয়েছিলাম এরকমভাবে যুক্ত থাকে। সিলিয়ারি পেশির একটা সাসপেন্সারি লিগামেন্ট যুক্ত থাকে। এই সিলিয়ারি পেশির সাহায্যে এবং সাসপেন্সারি লিগামেন্ট এই চোখের ফোকাস দৈর্ঘ্যকে কিন্তু ইচ্ছে মতো পরিবর্তন করে। অর্থাৎ যখন চোখ থেকে বহু দূরে কোনো একটা বস্তু আছে বা থাকবে তখন এর ফোকাস দৈর্ঘ্যটাকে ম্যাক্সিমাম রাখো, বহু দূরে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য ম্যাক্সিমাম রাখো, আর আস্তে আস্তে যখন কাছে আসবে তখন এর ফোকাস দৈর্ঘ্যটাকে কমিয়ে দাও। তা কে করে? এই সিলিয়ারি পেশির সাহায্যে কিন্তু এই যে সাসপেন্সারি লিগামেন্ট কিন্তু এই কাজটা করে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে। তাহলে যে কোনো চোখ তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে যে কোনো দূরত্বে থাকা কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় তৈরি করতে পারে। এই যে ঘটনাটা, চোখের এই ঘটনাটাকে বলা হয় চোখের উপযোজন। বোঝা গেল ব্যাপারটা? যে চোখ কিভাবে যে কোনো দূরত্বে অবস্থিত কোনো বস্তুকে তার রেটিনায় প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে? এই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমরা বলবো চোখের উপযোজন। তাহলে চোখের উপযোজন ব্যাপারটা বলা গেল। তাহলে চোখের উপযোজন ব্যাপারটা কি সেটা আমরা এখন বলবো। এই অবধি বোঝা গেল ব্যাপারটা? চলো দেখা যাক। এবার আমরা নেক্সট যেটা আসছি, যেটা হলো চোখের উপযোজন, যেটা এই কনসেপ্টে আমি এতক্ষণ যেটা বললাম সেই কনসেপ্টেই কিন্তু আমরা বলবো যে চোখের উপযোজন কি। চোখের উপযোজন বলছে কি বলছে? বলছে যে আমরা যেটা আগেরটাই বললাম, চোখের উপযোজন বলতে কি বোঝে? যে সিলিয়ারি মাংসপেশি, ভালো করে ভাববে, আমি বলছিলাম সিলিয়ারি যে মাংসপেশি, বলছে সিলিয়ারি মাংসপেশি সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন ও প্রসারণ করে, ভালো করে ভাববে, আমরা আগেরটাই বলেছিলাম। তাহলে আমরা বলা যাক যে কী ব্যাপারটা উপযোজন ব্যাপারটা আমি এতক্ষণ বললাম তোমাদের যে ফোকাস যুগের পরিবর্তন করা, তাই না? সেটা আমরা সংজ্ঞা আকারে লিখি যে সিলিয়ারি মাংসপেশি সাসপেন্সারি লিগামেন্টের, কি বললাম? সিলিয়ারি মাংসপেশি সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন ও প্রসারণ করে। চলো দেখা যাক।
চক্ষু লেন্সের ফোকাস সিলিয়ারি মাংসপেশি সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন ও প্রসারণ করে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস করে। চক্ষু লেন্সের ফোকাস বৃদ্ধি বা হ্রাস করে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করে। চোখের এই ক্ষমতাকে বলে চোখের উপযোজন। বোঝা গেল ব্যাপারটা? চোখের উপযোজন বলছে চোখের এই উপযোজন ক্ষমতা কিন্তু সীমিত। হ্যাশট্যাগ চোখের এই উপযোজন ক্ষমতা কিন্তু সীমিত। এই উপযোজন ক্ষমতা কতটা? একটা সুস্থ চোখ, সুস্থ স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে কোনো বস্তুকে উপযোজন ক্ষমতা প্রয়োগ করে কিন্তু দেখতে পায়। বুঝা গেল? তাহলে চোখের এই উপযোজন ক্ষমতা কিন্তু সীমিত। অর্থাৎ চোখ কিন্তু এরকম নয় যে বিশাল অনেকটা উপযোজন ক্ষমতা আছে, মানে এমন একটা বস্তু যেটা হলো আমরা ধরো আমরা কোনো একটা পৃথিবীর বাইরে কোনো একটা বস্তু সেটাকে আমরা উপযোজন প্রয়োগ করে দেখছি, এরকম কিন্তু নয়। চোখের এই উপযোজন ক্ষমতার একটা কিন্তু লিমিট আছে, সেটা আমরা পড়বো সেই লিমিটটা কতটা। ঠিক আছে? সেই উপযোজন ক্ষমতাটা লিমিট আছে। তাহলে একটা উপযোজন ক্ষমতা কি? উপযোজন ক্ষমতার একটা লিমিট আছে বলছি। এবার একটা সুস্থ স্বাভাবিক চোখ মোটামুটিভাবে 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত এই রেঞ্জের মধ্যে অবস্থিত যে কোনো বস্তুকে উপযোজন ক্ষমতা প্রয়োগ করে দেখতে পারে। এটা বলা হয় চোখের উপযোজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা চোখের উপযোজন। ঠিক আছে? এইবার আমরা কি বললাম যে চোখ সবথেকে কাছে 25 সেন্টিমিটার দেখতে পারে। এর থেকে কাছে যদি তুমি কোনো একটা বস্তুকে এনে দেখতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবে না। অর্থাৎ সুস্থ স্বাভাবিক চোখের জন্য ন্যূনতম যে দূরত্বটা সেই দূরত্ব হলো 25 সেন্টিমিটার। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? অর্থাৎ 25 সেন্টিমিটার একটা কথা, তুমি যদি বই পড়ো, কথা বলতে তুমি একটা বই পড়ছো, বই পড়ছে তোমার চোখ এবং বইয়ের মধ্যে ন্যূনতম দূরত্ব কিন্তু 25 সেন্টিমিটার রাখতে হবে। 25 সেন্টিমিটারের কম যদি দূরত্ব রাখো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে চোখে তুমি কিন্তু স্পষ্ট দেখতে পাবে না। সেক্ষেত্রে তুমি চোখে স্পষ্ট দেখতে পাবে না এবং তুমি দেখবে যদি স্পষ্ট দেখতে পেলেও কি হবে, কিছুক্ষণ পরে তোমার চোখের মধ্যে কিন্তু একটা যন্ত্রণা তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু চোখ একটা মানে সমস্যার সম্মুখীন হবে। ঠিক আছে? তাহলে কোনো একটা সুস্থ স্বাভাবিক চোখের ন্যূনতম যে দূরত্বটা সেই দূরত্বটা কি 25 সেন্টিমিটার। ঠিক আছে? এই দূরত্বটাকে বলা হয় চোখের নিকটবিন্দু। এই দূরত্বটাকে বলা হয় চোখের নিকটবিন্দু। এবার আমরা যেটা আলোচনা করব চোখের নিকটবিন্দু কি। ঠিক আছে? চল এবার যেটা আমরা বললাম কি নিকটবিন্দু। নিকটবিন্দু বলতে কি বোঝো? নিকটবিন্দু আমাদের বা নিয়ার পয়েন্ট। কষ্ট না করে চোখ, ভালো করে ভাববে, আমরা কি বললাম যে কষ্ট না করে চোখ সর্বাপেক্ষা নিকটতম যে বিন্দু পর্যন্ত, কি বললাম? কষ্ট না করে চোখ সর্বাপেক্ষা নিকটতম যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় তাকে বলা হয় চোখের নিকট বিন্দু। ঠিক আছে? কি বললাম? কষ্ট না করে চোখ কষ্ট না করে চোখ সর্বাপেক্ষা নিকটতম
যে বিন্দু পর্যন্ত কোনো বস্তুকে স্পষ্ট ভাবে দেখতে পায় তাকে চোখের নিকট বিন্দু বলে। ঠিক আছে, চোখের নিকট বিন্দু কি? অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক চোখের জন্য নিকট বিন্দু হয় 25 সেন্টিমিটার, যেটা আমি তোমাদের আগে বলছিলাম যে 25 সেন্টিমিটার থেকে কাছে যদি কোনো বই রাখো সেক্ষেত্রে কিন্তু চোখ স্পষ্টভাবে দেখতে পাবে না। তাহলে হ্যাশট্যাগ দিয়ে রাখো, একটি সুস্থ স্বাভাবিক চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার দূরে থাকে। বুঝা গেল? অর্থাৎ 25 সেন্টিমিটারের যদি কাছে কোনো একটা বস্তুকে তুমি নিয়ে আসো সেটাকে তুমি স্পষ্ট দেখতে পাবে না। অর্থাৎ আমরা হ্যাশট্যাগ দিয়ে লাগো, অর্থাৎ 25 সেন্টিমিটার এর কাছে কোনো বস্তুকে আনলে তা স্পষ্টভাবে দেখা যাবে না। বুঝা গেল? এটা হলো চোখের নিকটবিন্দু। বোঝা গেল? তাহলে নিকটবিন্দু। তাহলে এবার থেকে তোমরা যখন বই পড়বে স্কেল দিয়ে মেপে দেখবে, এরকম ভাবে এই স্কেল নেবে, স্কেল দিয়ে মেপে দেখবে 25 সেন্টিমিটার কোথায় আছে, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, এই যে 25 সেন্টিমিটার। তাহলে আমাদের চোখ এবং বইয়ের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। এরপরে তুমি রাখো, ঠিক আছে? একদম কাছে এখানে এনে দেখবে 25 সেন্টিমিটারের পরে। বুঝা গেল ব্যাপারটা? গুড। এই তো গেল আমাদের নিকটবিন্দু। নিকটবিন্দু তাহলে আমাদের কি হলো? নিকটবিন্দু আমরা দেখলাম কি, কোনো একটা সুস্থ স্বাভাবিক চোখ যে মিনিমাম ডিস্টেন্স 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটারের যদি তুমি কম রাখো তাহলে সেটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো না। সেই বিন্দুটাকে আমরা বলবো নিকটবিন্দু। কোনটা নিকটবিন্দু? 25 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার চলে আমরা দূরবিন্দু। একটা নিকটবিন্দু যোগ মাঝে একটা দূরবিন্দু আছে। তাহলে এবার আমরা দেখবো দূরবিন্দু কি। এবার আমরা যেটা আমাদের হলো দূরবিন্দু, তাই না? দূরবিন্দু তাহলে কি? দূরবিন্দু বলছে যে কষ্ট না করে, ভালো করে ভাববে, কষ্ট না করে চোখ থেকে সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে, ভালো করে ভাববে, কষ্ট না করে চোখ থেকে সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তাকে চোখের দূরবিন্দু বলা হয়। বুঝা গেল ব্যাপারটা? দূরবিন্দু ব্যাপারটা কি? তাহলে কি বললাম যে কষ্ট না করে, ভালোভাবে চলো দেখা যাক, যে কষ্ট না করে সর্বাপেক্ষা, কষ্ট না করে চোখ থেকে সর্বাপেক্ষা দূরে, কষ্ট না করে চোখ থেকে সর্বাপেক্ষা, কষ্ট না করে চোখ থেকে সর্বাপেক্ষা দূরের, সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে একটি বস্তুকে স্পষ্ট দেখা যায় সেই বিন্দুকে বলে দূরবিন্দু। ঠিক আছে, দূরবিন্দু বলতে কি বোঝায়? একটা সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দু একটি সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দু অসীমে অবস্থিত। মাথায় রাখবে, একটু সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দু অসীম অবস্থিত। অর্থাৎ আমরা কি দেখলাম? অর্থাৎ আমরা দেখলাম একটা চোখ, সুস্থ স্বাভাবিক চোখ, একটা সুস্থ স্বাভাবিক চোখ একদম কাছের 25 সেন্টিমিটার, এই যে 25 সেন্টিমিটার, এই 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কিন্তু দেখতে পায়।
তাই না? একটা সুস্থ স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার থেকে মানে এত 25 সেন্টিমিটারের পর থেকে অসীম দূরত্ব পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে কিন্তু সে স্বাভাবিকভাবে দেখতে পায়। বারবার করে বলছি সুস্থ স্বাভাবিক চোখ, ঠিক আছে? সুস্থ স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার থেকে মিনিমাম ডিস্টেন্স তার 25, ম্যাক্সিমাম ডিস্টেন্স তার ইনফিনিটি বা অসীম, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে সে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সে দেখতে পায়, ঠিক আছে? এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে বলা হয় দৃষ্টিপাল্লা, ঠিক আছে? এই রেঞ্জটাকে বলা হয় দৃষ্টিপাল্লা। চলো দৃষ্টিপাল্লা কি, বা রেঞ্জ অফ ভিশন যেটাকে বলা হয়, দৃষ্টিপাল্লা, রেঞ্জ অফ ভিশন। তাহলে দৃষ্টিপাল্লা বলতে কি বোঝো? দৃষ্টিপাল্লা বলতে যেটা বললাম যে একটা সুস্থ স্বাভাবিক চোখ, ভালো ভাববে, চোখের নিকটবিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত, অর্থাৎ সুস্থ স্বাভাবিক চোখের নিকটবিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত কি দূরত্বকে, তাই না? এটা কিন্তু দূরত্ব ছাড়া আলাদা কিছু না। যে একটা সুস্থ স্বাভাবিক চোখের নিকটবিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় চোখের দৃষ্টিপাল্লা, ঠিক আছে? বোঝা গেল? চলো, চোখের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত, চোখের নিকটবিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে বলে চোখের দৃষ্টি পাল্লা বা রেঞ্জ অফ ভিশন, ঠিক আছে? দৃষ্টিপাল্লা বা রেঞ্জ অফ ভিশন। তাহলে এই দৃষ্টিপাল্লাটা কত হবে একটা সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে? তাহলে একটা সুস্থ স্বাভাবিক ক্ষেত্রে দৃষ্টিপাল্লা কত হবে? দৃষ্টিপাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত, তাই না? তাহলে হ্যাশট্যাগ সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে দৃষ্টিপাল্লা, তাহলে দৃষ্টিপাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত হয়। বুঝা গেল? বোঝা গেল যে দৃষ্টিপাল্লাটা কি? তাহলে দৃষ্টিপাল্লা 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত হয়। এই দৃষ্টিপাল্লার মধ্যে, এই যে দৃষ্টিপাল্লা বললাম না, এই দৃষ্টিপাল্লার মধ্যে যে কোনো বস্তু থাকলে চোখ তার উপযোজন প্রয়োগ করে সেই বস্তুর প্রতিবিম্ব কিন্তু রেটিনায় গঠন করতে পারে। বোঝা গেল? এই যে দৃষ্টিপাল্লা বললাম যে অর্থাৎ 25 সেন্টিমিটার থেকে অসীম, এই যে দৃষ্টিপাল্লা বললাম যে এই দৃষ্টিপাল্লার মধ্যে যে কোনো বস্তুকে, যে কোনো বস্তুর প্রতিবিম্ব চোখ কিন্তু তার রেটিনায় গঠন করতে পারে। বোঝা গেল? এবং রেটিনায় গঠন হলে সেটা কি করে? আমরা কিন্তু মস্তিষ্কে দেখতে পাই। বোঝা গেল ঘটনা? তাহলে এই গেল কিন্তু আমাদের দূরবিন্দু, নিকটবিন্দু, দৃষ্টিপাল্লা, ঠিক আছে? এইবার আসবো আমরা চোখের অভিযোজন। চোখের অভিযোজন কি? চলো দেখা যাক। এবার যেটা আমরা চোখের অভিযোজন, দেখো চোখের অভিযোজন ব্যাপারটা কি। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, আগের দিন যখন চোখের গঠন আমি পড়িয়েছি, মনে করে দেখো প্রথমে কে থাকে? কর্নিয়া, তারপরে কে থাকে? অ্যাকুয়াস হিউমার, তারপরে কে থাকে? আইরিশ। আইরিশটা কাকে কভার করে রাখে? চোখের মণিকে, তাই না? মণির ভিতরে কে থাকে? মণির ভিতরে তো অক্ষি লেন্স থাকে, আগের দিন বলেছিলাম আমি, তাই না? এই আইরিশকে ছোট বড় করে চোখের মণি কি করে? চোখের ভিতরে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। আইরিশ যেটা, অর্থাৎ সিলিয়ারি পেশির সামনে যে অঞ্চলটা ছিল চোখের আইরিশটা, মনে করো আগের দিনের, যদি কার মনে না থাকে আগের দিন ছবিটা একটু বের করে দেখে নেবে। আইরিশটা, এই আইরিশটার আমি বলেছিলাম যে আইরিশটা ক্যামেরায় যেরকম ডায়াফ্রেম, সেরকম আইরিশ চোখের ক্ষেত্রে কিন্তু আইরিশ সেই ডায়াফ্রেম হিসাবে কাজ করে। অর্থাৎ আইরিশটা ছোট বড় করে চোখের ভিতরে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। এই ঘটনাটা কিন্তু আগের দিন আমি হালকা করে বলেছিলাম আইরিশের ব্যাপারটা যখন পড়েছিলাম। ঠিক এইখানে চোখের অ্যাডাপ্টেশন বা অভিযোজন ব্যাপারটা বলছে যে চোখের মণি আমাদের তীব্র আলোর উপস্থিতিতে, চোখের মণি তীব্র আলোর উপস্থিতিতে আপনা থেকেই ছোট হয়ে যায়, ঠিক আছে? চোখের মণি তীব্র আলোর উপস্থিতিতে আপনা থেকেই ছোট হয়ে যায় এবং স্বল্প আলোর উপস্থিতিতে আপনা থেকেই বড় হয়ে যায়। চোখের এই স্বাভাবিক ঘটনাটাকে বলা হয় চোখের অ্যাডাপ্টেশন বা অভিযোজন। বোঝা গেল ব্যাপারটা? যে অভিযোজন বলতে কি বোঝো? অভিযোজন ব্যাপারটা বোঝা গেল যে অভিযোজন কি? তাহলে চোখের মণি
চোখের অভিযোজন কি বললাম, চোখের মণি তীব্র আলোর উপস্থিতিতে নিজে থেকেই ছোট হয় এবং স্বল্প আলোর উপস্থিতিতে নিজে থেকেই বড় হয়ে যায়। চোখের এই স্বাভাবিক ঘটনাকে বলা হয় চোখের অভিযোজন। এই ব্যাপারটা তুমি কখন লক্ষ্য করতে পারবে বলো তো? দেখবে তুমি ধরো একটা পুরো আলো, মানে একটা ঘরের মধ্যে পুরো লাইট জ্বলছে, এবার লাইট জ্বল তীব্র আলো কি চোখের মণি তখন কি থাকবে? ছোট থাকবে, চোখের মণি ছোট হয়ে যাবে, তাই না? তীব্র আলো। সেই মুহূর্তে কারেন্ট চলে গেল, সেই মুহূর্তে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, দেখবে তুমি অন্ধকার আর কিছু দেখতে পাচ্ছ না। দেখবে এই ঘটনাটা অন্ধকার কিছু দেখতে পাচ্ছ, কিন্তু জাস্ট 5 সেকেন্ড 6 সেকেন্ড পরে দেখবে তুমি আবার হালকা হালকা দেখতে পাচ্ছ। কি হয় তখন এই চোখের মণিটা স্বল্প আলোর উপস্থিতিতে আস্তে 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 কিন্তু বড় হয়ে যায়, অর্থাৎ চোখে বেশি আলো প্রবেশ করে। এই কারণে তুমি কিন্তু দেখতে পাও কিছুক্ষণ পর। আবার উল্টো ঘটনাটাও ঘরে, হঠাৎ করে দেখবে অন্ধকারের মধ্যে তুমি চলছো, দেখতে পাচ্ছ একটা বিদ্যুতের ঝলক আসলো হট করে, বা একটা লাইট আসলো হট করে, মানে ধরো একটা বাইক আসলো, তখন কি হয়, হঠাৎ করে তোমার চোখে যে আলো পড়লো তখন তুমি ওদেরকে কিছু দেখতে পাচ্ছ, চোখটা পুরো অন্ধকার হয়ে গেছে। কেন? ঠিক এই কারণের জন্য সেখানেও কিন্তু এক্স্যাক্টলি ওই ঘটনা ঘটে। হঠাৎ করে অন্ধকারের মধ্যে তুমি যাচ্ছ, হঠাৎ করে লাইট পড়লো, তার মানে কি অন্ধকারের মধ্যে যখন তুমি ছিলে তখন চোখের মণিটা বড় ছিল, হঠাৎ করে লাইট পড়লো তখন চোখের মণিটা অত সহজে ছোট হতে পারে না, সেক্ষেত্রে চোখটা ঝাপসা হয়ে যায়। ঠিক এই কারণের জন্য এই যে ঘটনাটা, সেই ঘটনাকে বলা হয় চোখের অ্যাডাপ্টেশন বা অভিযোজন। বোঝা গেল যে অ্যাডাপ্টেশন ব্যাপারটা কি? অ্যাডাপ্টেশনে বলে চোখের মণি স্বাভাবিকভাবে আলোর উপস্থিতিতে কখনো বড় হয় কখনো ছোট হয়, এই ঘটনাটাকে বলা হয় চোখের অভিযোজন। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার, একদম ঝকঝকে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো নেক্সট যেটা আমাদের সেটা বলছে আমাদের দৃষ্টির স্থায়িত্ব বা দৃষ্টি নিবন্ধ বা প্রিসিস্টেন্স অফ ভিশন। এর মানেটা কি? বলছে যে কোনো বস্তুর প্রতিবিম্ব তো রেটিনায় গঠিত হয়, আমরা জানি। যখনই প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয় তখন চক্ষু নার্ভগুলো কি তার যে সংকেত সেটা মস্তিষ্কে নিয়ে চলে যায়। আমরা আগের দিন বলেছিলাম যে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হলে চক্ষু নার্ভগুলি তার সংকেতটাকে কী করে, আমাদের মস্তিষ্কে নিয়ে চলে যায়। এবার সেই বস্তুটাকে সেখান থেকে সরিয়ে নিলে মস্তিষ্কে যে বার্তাটা গেল সেটা কিন্তু সেই মুহূর্তে সরে যায় না। মানে ব্যাপারটা কিরকম, ধরো এখানে একটা চোখ আছে, একটা চোখের সামনে ধরো এখানে একটা আমি এখানে কোনো একটা কিউব রাখলাম, ঠিক আছে? কিউবটা যেই রাখলাম কি করে আমাদের জানি যে কি করে, যে এই রেটিনায় চোখ তার প্রতিবিম্ব গঠন করে, তাই না? প্রতিবিম্ব গঠন করে এখানে চক্ষু নার্ভের মাধ্যমে সেটা কি আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। মস্তিষ্ক সেটা দর্শন অনুভূতি সৃষ্টি করে। এবার মস্তিষ্ক দর্শন অনুভূতি সৃষ্টি করে আমরা কি করলাম, এই কিউবটা এখানে রেখে আস্তে করে সরিয়ে নিয়ে চলে গেলাম কিউবটা, মানে রেখে ফট করে সরিয়ে চলে গেল। বলছে যে মস্তিষ্ক যেই সরিয়ে নিয়ে চলে গেলাম সেই সময় কিন্তু মস্তিষ্ক থেকে যে দর্শন অনুভূতি সেটা কিন্তু মুছে যাবে সেরকম নয়। বলছে এই মস্তিষ্কে ওটা 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এই যে প্রতিবিম্বটা, সেই প্রতিবিম্বটা 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এই জন্য এটাকে বলা হয় দৃষ্টির স্থায়িত্ব। অর্থাৎ কোনো একটা প্রতিবিম্ব মস্তিষ্কে কিন্তু 1/10 সেকেন্ড সময় পর্যন্ত স্থায়ী হয়। এইটাকে বলা হয় দৃষ্টির স্থায়িত্ব বা দৃষ্টি নিবন্ধ। অর্থাৎ এই সময়ের মধ্যে 1/10 সেকেন্ড সময়ের মধ্যে যদি একই ঘটনা বারবার ঘটে তাহলে সেটাকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারবো না। কিরকম ব্যাপারটা তোমাদের কনফিউশন হতে পারে। তুমি তোমাদের বাড়িতে যে সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানের দিকে তাকাও, তাকিয়ে দেখবে সিলিং ফ্যানে জানো তুমি 3টে পাতা আছে, তুমি তাকালে তুমি 3টে পাতা কি দেখতে পাও না। তোমার মনে হয় যে সিলিং পাখাটা গোল গোল ভাবে ঘুরছে, পাতাগুলোকে তুমি আলাদাভাবে চিহ্নিত করতে পারো না। এই কারণে কেন পারো না? কারণ ওইখানে যে সিলিং পাখাটা যে ঘুরছে, একটা পাতা ধরো ঘুরছে, পরের পাতাটা ওই 1/10 সেকেন্ডের মধ্যেই চলে আসছে। এই কারণে আমরা ঘটনাটাকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি না। এইটাকে বলে দৃষ্টির স্থায়িত্ব। অর্থাৎ কোনো ঘটনা বা কোনো বস্তুকে যখন আমরা দেখি তার স্থায়িত্ব কিন্তু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, সেটা 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। এই ঘটনাটাকে বলা হয় দৃষ্টির স্থায়িত্ব। ঠিক আছে? এই 1/10 সেকেন্ড সময়ের মধ্যে যদি কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা আবার ঘটে তাহলে সেটাকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি না। বুঝে গেল ব্যাপারটা? এটাকে বলা হয় দৃষ্টির স্থায়িত্ব। তাহলে দৃষ্টির স্থায়িত্ব বলতে কি বুঝি, চলো দেখা যাক। বুঝা গেল? দৃষ্টি নিবন্ধ বা দৃষ্টির স্থায়িত্ব কি? এই ঘটনাটা যেটা আমরা বললাম যে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হলে চক্ষু নার্ভ মস্তিষ্কে যে দর্শন অনুভূতি সৃষ্টি করে তা বস্তুটি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে লোপ পায় না। এই অনুভূতি মস্তিষ্কে 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে, তাকে দৃষ্টি নিবন্ধ বা দৃষ্টির স্থায়িত্ব বলে। বোঝা গেল? যেটা আমরা বললাম হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখো যে 1/10 সেকেন্ড সময়ের
মধ্যে অন্য কোনো ঘটনা ঘটলে মস্তিষ্ক তা আলাদাভাবে চিহ্নিত করতে পারে না। বুঝে গেল? অর্থাৎ 1/10 সেকেন্ড সময়ের মধ্যে যদি অন্য কোনো ঘটনা ঘটে মস্তিষ্ক ভাবে একই ঘটনা ঘটছে। ঠিক আছে, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যেরকম পাখার ক্ষেত্রে তোমাদের বললাম, পাখার ক্ষেত্রে কি হয়, পাখার ক্ষেত্রে কি হয়, একটা পাখা ও তো ঘুরে চলছে কিন্তু মস্তিষ্ক সেটাকে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু পাখাটা বন্ধ করে দাও, দেখো একটা সময় গিয়ে দেখবে মস্তিষ্ক দেখতে পাচ্ছে যে পাখাটা, একটা পাখা যাচ্ছে, একটা পাখা আসছে, একটা তখন কি 1/10 সেকেন্ড সময় পরে হচ্ছে। 1/10 সেকেন্ড সময়ের ভিতরে হলে মস্তিষ্ক কিন্তু সেটাকে আলাদাভাবে আলাদা ঘটনা হিসাবে চিহ্নিত করতে পারে না। বুঝতে পারলো ব্যাপারটা? এই হলো তোমাদের কি গেল দৃষ্টি নিবন্ধ বা দৃষ্টির স্থায়িত্ব। ঠিক আছে, ভিডিও পজ ছাপো। ঠিক আছে, ভিডিও পজ ছাপো। ঠিক আছে, ওকে, দৃষ্টি নিবন্ধ গেল। এইবার তোমাদের কথা মনে করতে স্যার ত্রুটি কখন পারবে? এখন আমরা এই যে ঘটনা পড়লাম, এখন আমরা চলে আসবো যে এই যে চোখের ত্রুটি, কি কি ত্রুটি হতে পারে সেটা আমরা কিন্তু এইবার দেখাবো। ওকে, চল। দেখো, চোখের দৃষ্টি ত্রুটি আমরা জানি কি, আমরা জানি একটা সুস্থ স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্বে অবস্থিত যে কোনো বস্তুকে চোখের উপযোজন প্রয়োগ করে দেখতে পারে, এটা আমরা জানি। যদি এই 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্বের মধ্যে যে কোনো বস্তুকে সে ভালোভাবে দেখতে না পায় তাহলে ধরে নিতে হবে আমাদের চোখের ত্রুটি আছে। বোঝা গেল ব্যাপারটা? স্বাভাবিক চোখের ক্ষেত্রে আমরা জানি যে 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত এই রেঞ্জের মধ্যে সে স্বাভাবিকভাবে চোখের উপযোজন প্রয়োগ করে দেখা যায় বা দেখতে পায়। যদি এই রেঞ্জটা পরিবর্তন হয়, কমে যায় বা আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না বা কাছের জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ সুস্থ স্বাভাবিক চোখের যে রেঞ্জটা 25 থেকে অসীম তার মধ্যবর্তী, এই রেঞ্জটা যদি পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে আমাদের ভেবে নিতে হবে আমাদের চোখের ত্রুটি হয়েছে বা কিছু সমস্যা হয়েছে, দৃষ্টিজনিত ত্রুটি, অর্থাৎ সামনে দেখতে পাচ্ছি না অথবা পেছনে জিনিস। এই ত্রুটি মোটামুটিভাবে দু প্রকারের হয় তোমাদের বই অনুযায়ী। একটা কি, একটা বলছে যে দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি একে বলা হয় কি, একে বলা হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, লং সাইট और হাইপারমেট্রোপিয়া। সেকেন্ড যেটা বলছে স্বল্প দৃষ্টি, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া একে বলা হয় শর্ট সাইট বা মায়োপিয়া। ঠিক আছে, একে বলা হয় মায়োপিয়া, শর্ট সাইট বা মায়োপিয়া। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো এছাড়াও, এই দুটো ছাড়াও আরো দু রকমের কিন্তু ত্রুটি হয়। একটাকে বলে ক্ষীণদৃষ্টি, একটাকে বলে ক্ষীণদৃষ্টি বা প্রেস বায়োপিয়া, আর একটাকে বলা হয় যে আমাদের বিষম দৃষ্টি, একটাকে বলা হয় ক্ষীণদৃষ্টি, আর একটাকে বলা হয়, আরো দু রকমের ত্রুটি হয় তোমরা জেনে রাখো। একটাকে বলে ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া, PRES
বি বায়ো বি ওয়াইও পি আই এ প্রেস বায়োপিয়া। আরেকটাকে বলছে যে যে এটাকে কি বললাম ক্ষীণদৃষ্টি, আরেকটাকে বলছে বিষম দৃষ্টি। বিষম দৃষ্টি, বিষম দৃষ্টি এটাকে বলা হয়। এটাকে ইংরেজিতে বলা হয় সম্ভবত ইংরেজিতে বলা হয় সময় অ্যাস্টিগ্যামেটিজম, সম্ভবত অ্যাস্টিগ্যামেটিজম, যেরকম একটা কিছু নাম আছে যে ইংরেজিতে বলে অ্যাস্টিগ্যামেটিজম বা অ্যাস্টিগ্যামেটিজম। অ্যাস্টিগ্যামেটিজম, ঠিক আছে, ইংরেজি বলা হয় অ্যাস্টিগ্যামেটিজম, ক্ষীণদৃষ্টি। তাহলে তোমাদের যে সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু এই দুটোই মেনলি আলোচনা করব, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া, ঠিক আছে, ক্ষীণদৃষ্টি বা প্রেস বায়োপিয়া এইটা, এবং বিষম দৃষ্টি বা যে অ্যাস্টিগ্যামেটিজমস, এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব না। আমি কিন্তু বলে দেবো এই জিনিসগুলো কী অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হলো কি দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। চল, তো প্রথম যেটা যে ত্রুটিটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া কি বলে, বলছে যে চোখ দূরের দৃষ্টিকে স্পষ্টভাবে দেখতে পায় এবং কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে বলা হয় দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। ঠিক আছে, বলছে কি যে চোখ দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে বলা হয় দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। তাহলে এটা কেন হয়, প্রথমে জানতে হবে যে এই এই দৃষ্টিটা কেন হয়, তার কারণ কেন হচ্ছে। বলছে যে অক্ষি যে লেন্স, অক্ষি লেন্সের যদি ফোকাস দূরত্ব সেটা যদি বেড়ে যায়, অক্ষি লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে, আরেকটা বলছে যে অক্ষিগোলকের সাইজ যদি ছোট হয়ে যায়, আরেকটা বলছে যে অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই দুটো কারণে কিন্তু এই যে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া দেখা যায়। যদি কোনো চোখের অক্ষি লেন্সের যদি কোনো চোখের ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং অথবা অক্ষিগোলকের আকার যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের এই দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া জনিত ত্রুটি দেখা যায়, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে যে একটা সুস্থ চোখের যে আমরা কি বললাম যে কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পাবে না, তার মানে কি একটা ধরো সুস্থ চোখের কাছের আমাদের ন্যূনতম দূরত্ব কত ছিল, ধরো যদি n হয়, ন্যূনতম দূরত্ব ছিল 25 সেন্টিমিটার, ভালো করে ভেবে দেখো, তাই না। এইবারও দীর্ঘদৃষ্টির জন্য তো ত্রুটি হয়েছে বা হাইপারমেট্রোপিয়া হয়েছে, তাহলে এর ফোকাস দূরত্ব পরিবর্তন হবে, ফোকাস দূরত্ব বেড়ে যাবে। তাহলে ফোকাস দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে এখান থেকে যে আলোক রশ্মিগুলো যাবে, সে কিন্তু আর এই অক্ষি লেন্সে গিয়ে কিন্তু মিলিত হবে না, আর এই রেটিনায় গিয়ে মিলিত হবে না, সে রেটিনা দূরে কারণ ফোকাস দূরত্ব তো বেড়ে গেছে, ও এইখানে গিয়ে মিলিত হবে। এইখানে গিয়ে যদি মিলিত হয় তাহলে কি আমরা দেখতে পাবো না। আমাদের কোথায় মিলিত হবে, রেটিনা মিলিত হবে। যদি রেটিনা মিলিত হতে হয় তাহলে কি হবে,
তাহলে দেখা যায় যে এই চোখের ক্ষেত্রে কি হয়, এই যে দূরত্বটা অর্থাৎ সুস্থ চোখের স্বাভাবিক দূরত্ব পজিশনটা সেটা থেকে কিন্তু আরেকটু বেড়ে যায়, অর্থাৎ এই দিকে চলে আসে, অর্থাৎ এন প্রাইমে চলে আসে। ঠিক আছে, এন প্রাইমে যদি হয় তাহলে কি হয়, তাহলেই তার প্রতিবিম্ব তৈরি হয়, তাহলেই তার প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ এইখান থেকে রশ্মি গিয়ে পড়লো, এইখানে গিয়ে প্রতিবিম্ব তৈরি। অর্থাৎ সুস্থ চোখের ক্ষেত্রে, সুস্থ চোখের ক্ষেত্রে কি হয়, আমাদের ন্যূনতম যে দূরত্বটা 25 সেন্টিমিটার, কিন্তু দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া জনিত ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখো যে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব বেড়ে যায়। বোঝা গেল কেন বেড়ে যায়, সেটা বোঝা গেল। যে আমরা কি বললাম, ভালো করে ভাবো, দীর্ঘদৃষ্টির ফলে কি হয়, আমরা দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পারবো, কাছের জিনিসকে আমরা স্পষ্ট দেখতে পারবো না, তাই না? স্পষ্ট দেখতে পারবো না, ঠিক না? তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের এই নর্মাল চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার এর প্রতিবিম্ব এইখানে তৈরি হলো, বোঝা গেল? প্রতিবিম্ব এইখানে তৈরি হলো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের তো প্রতিবিম্ব এইখানে তৈরি হওয়ার কথা, এইখানে যদি থাকে তাহলেই এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। তো আমরা কি দেখলাম যে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কিন্তু ন্যূনতম দূরত্ব যেটা, সেই দূরত্বটা কিন্তু বেড়ে গেল। অর্থাৎ স্বাভাবিক চোখের ক্ষেত্রে কি এন অর্থাৎ 25 সেন্টিমিটার, কিন্তু এখানে আমরা কি দেখলাম যে দীর্ঘদৃষ্টিযুক্ত ত্রুটি আছে যাদের, যে সমস্ত চোখের, তাদের যে ন্যূনতম দূরত্বটা এন প্রাইমে চলে গেছে। ঠিক আছে, এই ছবিটা আমরা একটু আঁকি এখানে, তাহলে তুমি ব্যাপারটা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারো। এই জায়গাটা নোট করে নাও, পজ ছাপো। ঠিক আছে, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব বেড়ে গেল। এইবার এই যে ত্রুটিটা, এই ত্রুটিটাকে তুমি কিভাবে ওভারকাম করবে, দেখো এই যে ত্রুটিটা কিভাবে তুমি ওভারকাম করবে, অর্থাৎ আমাদের স্বাভাবিক চোখে নিয়ে আসতে হবে। কিভাবে তুমি ওভারকাম করছো দেখো, যদি তুমি স্বাভাবিক চোখে আনতে চাও, তোমার এখন অর্থাৎ তোমার চোখে তো ত্রুটি হয়ে গেছে, ভালো কথা, তার মানে তোমার এখন ন্যূনতম দূরত্ব এন প্রাইম, ঠিক আছে, কিন্তু স্বাভাবিক চোখ করতে গেলে তোমার ন্যূনতম প্রাইম এন হতে হবে। তাহলে বলছে প্রতিকার, প্রতিকার কি বলছে যে এই দীর্ঘদৃষ্টিযুক্ত এর সামনে একটা যদি তুমি উত্তল লেন্স দিয়ে দাও, কিভাবে হবে দেখো, যদি তুমি একটা উত্তল লেন্স দাও, আমাদের এখানে কি ছিল এন, এটা আমাদের এন প্রাইম, তাই না? যদি তুমি এখানে একটা উত্তল লেন্স দিয়ে দাও, ঠিক আছে, উত্তল লেন্স যদি তুমি দাও, ভালো করে ভাববে, খুব ভালো করে ভাববে, আমাদের কিন্তু যে এই যে নর্মাল চোখে আনতে হবে, তাই না? নর্মাল যদি উত্তল, তাহলে এইখান থেকে দেখো আলোক রশ্মি এইখানে পড়বে, পড়ে এইখানে যাবে, তারপরে ও এইখানে কিন্তু তার প্রতিবিম্ব গঠন করবে, ঠিক না? অর্থাৎ তোমার যেন মনে হবে ও এন প্রাইম বিন্দু থেকেই আসছে, এন প্রাইম বিন্দু থেকে আসছে, কারণ তোমার তো এখন কি ত্রুটিযুক্ত চোখ, তো মানে তোমার এখন যেটা কি আছে, তোমার যে স্বাভাবিক দ্রুত এন প্রাইমে আছে তো, তাই না? তাকে তোমার এনে করতে হবে সুস্থ চোখ। তাহলে তুমি কি করতে হবে, তাহলে এখানে উত্তল লেন্স তুমি লাগিয়ে দাও, উত্তল লেন্স লাগাবে, এই চোখ মনে করবে, দেখো এই চোখের ক্ষেত্রে মনে করবে যেন যে বস্তুরা আছে সেই বস্তুরা এইখানে আছে, তার একটা কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি তার প্রতিকার করতে পারবে, একটা সুস্থ চোখে ফিরে আনতে পারবে, এই যে সুস্থ চোখের ক্ষেত্রে ফিরে আনতে পারবে। অর্থাৎ তুমি এই রেঞ্জটা কিন্তু পেয়ে গেলে, অর্থাৎ এর মাঝে কোনো একটা বস্তু যদি তুমি আনো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে। এর ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে কি হতো, ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে তুমি কিন্তু এই রেঞ্জের মধ্যে কোনো বস্তু কিন্তু আনলে তুমি দেখতে পেতে না, এই জন্যই তো ত্রুটি। স্বাভাবিক চোখ কেন, স্বাভাবিক চোখ তো এইটা, আমাদের স্বাভাবিক চোখের এইটা, তাই না? স্বাভাবিক চোখের ক্ষেত্রে তুমি এতটা কিন্তু এক্সট্রা পেতে, কিন্তু ত্রুটি হয়ে গেছে তোমার, তুমি সামনে জিনিস কিন্তু ভালোভাবে পেতে না, ভালোভাবে দেখতে পাবে না। কিন্তু যখনই তুমি প্রতিকার করলে, অর্থাৎ একটা উত্তল লেন্স দিয়ে দিলে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তুমি এই মধ্যে যে কোনো বস্তু আনলে তুমি দেখতে পাবে, অর্থাৎ তোমার চোখটা কিন্তু স্বাভাবিক হয়ে গেল। এইবার চোখের উপযোজন প্রয়োগ করে কিন্তু তুমি দেখতে পাবে। তাহলে তার প্রতিকার কি? প্রতিকার হলো উত্তল লেন্স
যুক্ত চশমা পড়তে হবে। ঠিক আছে, এটা হলো তার প্রতিকার। অর্থাৎ দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটির ক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার হলো উত্তল লেন্স যুক্ত একটা চশমা তোমার পড়তে হবে। বোঝা গেল? এটা হলো দীর্ঘদৃষ্টির প্রতিকার। এইবার যেটা তোমাদের আসে সেটা হলো স্বল্প দৃষ্টি, বা যেটা আমাদের বলো মায়োপিয়া। স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, চলো দেখা যাক। এই হলো তোমাদের দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে ত্রুটি এবং তার সলিউশন। অর্থাৎ কি করলে দীর্ঘদৃষ্টিটা ঠিক হবে, কি করলে ঠিক হবে? উত্তল লেন্স যুক্ত চশমা পড়লে কিন্তু দীর্ঘদৃষ্টি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? চল দেখো, আর স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া, দেখো নেক্সট যেটা, যে মায়োপিয়াতে কি বলছে? যদি চোখ কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় এবং দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে না পায়, তবে তাকে বলা হয় স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া। কি বললাম? যদি কোনো চোখ কাছের যে কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে বলা হয় মায়োপিয়া। ঠিক আছে, তাহলে মায়োপিয়া কাকে বলে? যদি স্পষ্ট ঠিক আছে, কি বললাম? যদি কোনো চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, তাকে বলা হয় মায়োপিয়া। অর্থাৎ এর কারণ কি, মানে কেন এই ঘটনাটা ঘটে, কারণ কি, মানে কেন এই মায়োপিয়া দেখা যায় কোনো একটা চোখের, কারণ কি? এক হতে পারে যদি অক্ষিলেন্সের ফোকাস দূরত্বটা কমে যায়, অক্ষিলেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে। আরেকটা হতে পারে অক্ষি, একটা কি বললাম, আরেকটা হলো অক্ষিগোলকের আকার বড় হয়ে গেলে, অক্ষিগোলকের ঠিক আছে, এই দুটো কারণের জন্য কিন্তু এই সমস্যাটা, অর্থাৎ চোখের এই সমস্যাটা, অর্থাৎ স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া জনিত সমস্যাটা দেখা যায়। ঠিক আছে, এই দুটো কারণে অক্ষিলেন্সের ফোকাস দূরত্ব, ফোকাস বা ফোকাস দূরত্ব, এটাকে আমরা দূরত্ব বলতে, ফোকাস দূরত্ব কমে গেলে এবং অক্ষিগোলকের আকার বড় হয়ে গেলে দেখা যায়। এবার কমে যাচ্ছে, তার মানে কি? যদি অক্ষিলেন্সের ফোকাস দূরত্ব কমে যায়, তার মানে অসীমে অবস্থিত আমাদের কি ছিল, যে অসীমে আমাদের দূরবিন্দু কোথা ছিল? অসীমে ছিল। অসীমে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব আর কি রেটিনায় তৈরি হবে না? রেটিনা থেকে একটু আগে তৈরি হবে, তাই না? ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম যে ধরো এটা আমাদের চোখ, মোটামুটি ধরো এরকম ভাবে অক্ষিলেন্স, এবার তো ফোকাস দূরত্ব কমে গেছে, এটা অসীমেও ধরো অবস্থিত কোনো একটা বস্তু, অসীম থেকে আসা সমান্তরাল রাশিগুচ্ছ পড়লো, কোথায় গঠিত হবে? এইখানে গঠিত হবে। ফোকাস দূরত্ব কমে গেছে, তার মানে রেটিনায় গঠিত হবে না, তাই না? রেটিনায় গঠিত হবে না, তার মানে এই যে চোখের ক্ষেত্রে, এই চোখের ক্ষেত্রে কিন্তু দূরবিন্দুরা কিন্তু একটু অসীমে না হয়ে একটু আগে আসে। একটা সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু কিন্তু অসীমে, কিন্তু যখনই তোমার মায়োপিয়া জনিত সমস্যা দেখা যাবে, তার মানে তার দূরবিন্দু কিন্তু আর অসীমে থাকবে না, সেটা কিন্তু একটু কাছে সরে আসবে। অর্থাৎ ছবিটা কিরকম হবে ব্যাপারটা? অর্থাৎ ব্যাপারটা একটু কাছে সরে আসবে, সেক্ষেত্রে চোখটা এরকম চলে আসবে। সেক্ষেত্রে তোমার যে বিন্দুটা, ধরো এটা আমাদের অক্ষিলেন্স, এটা কিন্তু তোমাদের দূরবিন্দু হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে এইটা দূরবিন্দু হয়ে যাবে, অর্থাৎ দূরবিন্দু অসীমে থাকার কথা,
আমাদের কি আমাদের যে কোনো চোখের ক্ষেত্রে একটা সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে কি দূরবিন্দু অসীমে থাকার কথা, কিন্তু দূরবিন্দু কিন্তু কাছে সরে আসবে, কিন্তু নিকট বিন্দু যেটা 25 সেন্টিমিটারই কিন্তু থাকবে, এই হ্যাঁ 25 সেন্টিমিটারই থাকবে, এটা মাথায় রাখবে কিন্তু, যে মায়োপিয়া জনিত চোখের ক্ষেত্রে নিকট বিন্দু কিন্তু সেম থাকবে, ঠিক আছে, নিকট বিন্দুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে, দূরবিন্দু অর্থাৎ কাছে সরে আসবে। এটা এই সমস্যাটা কীভাবে তুমি দূর করবে, অর্থাৎ নিকট বিন্দু তোমাকে অসীমে পাঠাতে হবে, অসীমে না এই সমস্যাটা সুস্থ স্বাভাবিক চোখ হবে না, তাহলে সেটা তুমি কীভাবে দূর। দেখো স্বল্প দৃষ্টিযুক্ত চোখের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এর আগে যে ছবিটা আমরা এখানে এঁকেছিলাম, সেটা কি দেখলাম, যে দূরবিন্দুটা কি আমাদের সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে অসীমে থাকার কথা ছিল, কিন্তু আমরা কি দেখলাম যে স্বল্পদৃষ্টি বা মায়োপিয়াযুক্ত যে চোখ, সেই চোখের ক্ষেত্রে দূর যে বিন্দুটা, সেই বিন্দুটা কিন্তু অসীমে না হয় কিছুটা কাছে সরে এসে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা একটু আগে ছবিটাও বললাম যেটা আমরা নিচে এঁকেছিলাম, সেখানেও কিন্তু আমরা বললাম যে তার কিন্তু যে নেয়ার পয়েন্ট যেটা, ঠিক আছে, অর্থাৎ নিকটতম বিন্দু কিন্তু 25 সেন্টিমিটার আছে, নিকট বিন্দু কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এক্ষেত্রে কী হয় যে দূরের যে অসীমে যে থাকার কথা, যে একদম যে ফার পয়েন্টটা ছিল, যে দূরের বিন্দুটা যেটা অসীমে থাকার কথা, সেটা কিন্তু কিছুটা সরে এসছে, অর্থাৎ কিছুটা কাছে সরে এসছে, ঠিক আছে, এটাই কিন্তু এর ত্রুটি। এবার এইটার সমস্যা কীভাবে আমরা সমাধান করা যাবে, বলছে এর প্রতিকার কীভাবে করা যাবে, এর প্রতিকার করা যাবে বলছে যে এই যে চোখ, এই চোখের সামনে যদি একটা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা যায়, তাহলে এই সমস্যার সমাধান হয়, ঠিক আছে, তাহলে প্রতিকার কি দেখা যায়। ঠিক আছে, তাহলে প্রতিকারটা কি, প্রতিকার এর সামনে কি করব আমরা, এর সামনে একটা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করব, তাহলে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু চলে যাবে। চলো দেখা যাক। ঠিক আছে, অবতল লেন্সযুক্ত একটা চশমা এর সামনে কিন্তু আমরা ব্যবহার করলাম। এইবার যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা আলোকরশ্মি আসে, মানে সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে যেটা হয়েছিল, ঠিক আছে, যেন মনে হবে ও এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই যে এই পয়েন্ট থেকে যেন আলোকরশ্মিটা বেরোচ্ছে মনে হবে, অর্থাৎ তোমার যে ত্রুটিটা ছিল সেই ত্রুটি থেকে মনে হবে যেন আলোকরশ্মিটা বেরোচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কিন্তু অ্যাকচুয়ালি কি সমান্তরাল দিকে আলোকরশ্মি আছে, অর্থাৎ কি একটা সুস্থ স্বাভাবিক চোখ হিসাবে কিন্তু এটা আচরণ করবে। এইভাবে তাহলে প্রতিকারটা কি হলো, প্রতিকার হলো যে স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া জনিত সমস্যার ক্ষেত্রে যে তার সামনে যদি অবতল লেন্সযুক্ত আমরা চশমা পরি, তাহলে এই প্রতিকার কিন্তু আমরা দূর করতে পারি। প্রতিকার কি, অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে, ঠিক আছে, এর প্রতিকার। দেখো একটা জিনিস তোমাদের আগেরটার ক্ষেত্রে আমি বলিনি, যে দীর্ঘদৃষ্টি বা হাইপারোমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলিনি। দেখো এই যে অবতল লেন্সযুক্ত চশমা, তোমরা এই জায়গাটা তোমরা একটু বুঝবে না, মানে হায়ার স্টাডিতে আছে যে একটা এই এটা কি লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিন্তু নেগেটিভ হয়, ঠিক আছে, অবতল লেন্সের তোমরা জাস্ট জেনে রাখো, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, নেগেটিভ হওয়ার জন্য এর পাওয়ারটা কিন্তু নেগেটিভ হয়। এই কারণে দেখবে আমাদের যাদের চোখের সমস্যা আছে, দেখবে দূরের যারা দেখতে পায় তাদের বলে তার মাইনাস পাওয়ার, দেখবে তার মাইনাস পাওয়ার, আর যারা কাছে দেখতে পায় তাদের বলে প্লাস পাওয়ার। এর কারণ হলো এইটা, কারণ দেখো আগেরটার ক্ষেত্রে যে হাইপারোমেট্রোপিয়া যেখানে, ওখানে কিন্তু আমরা কোন লেন্স ব্যবহার করেছিলাম, ওইটা কিন্তু ব্যবহার করেছিলাম কিন্তু আমরা উত্তল লেন্স, তাই না, উত্তল লেন্সের কিন্তু ফোকাস দূরত্বটা হলো পজিটিভ হয়, পজিটিভ হওয়ার জন্য তার যে পাওয়ারটা হয় সেই পাওয়ারটাও পজিটিভ হয়, এই কারণে প্লাস পাওয়ার দেখবে যারা কাছে দেখতে পায় না তাদের প্লাস পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে, ওই কারণে প্লাস পাওয়ার, আর যারা দূরে দেখতে পায় তাদের মাইনাস পাওয়ার দেওয়া হয়, বলে তোর পাওয়ার কত, তার মানে তুমি যদি কোনো কাউকে জিজ্ঞেস করবে যে কি তোর পাওয়ার কত, ও যদি বলে -2.5, তার মানে তোমার কি বুঝে নিতে হবে, ওখানে মাইনাস যখনই বলছে তখন সেটা কি পাওয়ার,
কী পাওয়ার সেটা মাইনাস বলছে, মানে তার মানে সে দূরের জিনিস দেখতে তার সমস্যা আছে, ঠিক আছে, তার মানে তার কী আছে, স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া আছে। বুঝে গেল ব্যাপারটা? এই হলো তোমার যে দীর্ঘদৃষ্টি এবং আমাদের স্বল্পদৃষ্টি, যে দুটো ব্যাপার, অর্থাৎ যে মায়োপিয়া বা যে আমাদের হাইমাট্রোপিয়া, এই যে দুটো ঘটনা, সেই দুটো ঘটনা কিন্তু ব্যাখ্যা। আরও দুটো জিনিস তোমাদের বলেছিলাম, সেই দুটো কী বলেছিলাম, একটা হলো স্বল্পদৃষ্টি, তাই তো, স্বল্পদৃষ্টি, আর একটা বলেছিলাম তোমার বিষমদৃষ্টি। সেই স্বল্পদৃষ্টি কি আমরা জাস্ট বলে দিই, তোমাদের নেই সিলেবাসে, আমরা বলে দিই। স্বল্পদৃষ্টি মানে হলো, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে 40 বছরের পর আমাদের চক্ষু লেন্সের যে বিভিন্ন মাংসপেশিগুলো, সেই মাংসপেশিগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যায়, ঠিক আছে, যে শিথিল হয়ে যায়। এবার শিথিল হয়ে যাওয়ার পরে এই যে ফোকাস দূরত্বটা, অর্থাৎ যে চক্ষু লেন্সের যে ফোকাস দূরত্ব, সেই ফোকাস দূরত্ব স্বাভাবিকভাবেই কিন্তু কমে যায় বা বেড়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু সেই 40 বছরের ঊর্ধ্বে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা যায়। অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে যেটা আমরা কী ছিল আমাদের, সম্ভবত আমাদের কী ছিল, যে ওই ক্ষীণদৃষ্টি ছিল, তাই না, ক্ষীণদৃষ্টি ছিল। সেই ক্ষীণদৃষ্টির ক্ষেত্রে কী হয়, যেটা আমরা বললাম যে 40 বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষের ক্ষেত্রে যে আমাদের যে চোখের ভিতরের যে মাংসপেশিগুলো, সেগুলো শিথিল হয়ে পড়ে এবং সেগুলো স্বাভাবিকভাবেই চোখের কার্যক্ষমতাটা কিন্তু কমে যায়, ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু মানে যে নর্মাল যে ডিস্টেন্সটা, মানে যেটা হলো দৃষ্টি পাল্লাটা, দৃষ্টি রেঞ্জটা, যেটা 25 সেন্টিমিটার থেকে আমাদের কী ছিল অসীম পর্যন্ত, সেই অটোমেটিক্যালি কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ার পয়েন্ট, মানে কাছাকাছি পয়েন্ট আর 25 সেন্টিমিটার থাকে না, একটু দূরে চলে যায়, ঠিক আছে। আবার উল্টোটাও হতে পারে, উল্টোটা কী হতে পারে, যে অসীমে, মানে আমাদের দূর পয়েন্ট যে অসীমে থাকে, সেটা কিন্তু কাছে সরে আসতে পারে। এই ক্ষেত্রে দেখবে তাদের 40 বছরের উপরে যে সমস্ত লোক চশমা ব্যবহার করে, তাদের মধ্যে যে চশমাটা, সেটা বাইফোকাল চশমা থাকে। অর্থাৎ দেখবে যে এই চশমাটার ক্ষেত্রে উপরে একরকম থাকে, নিচে এরকম একটা ছোটো অংশ থাকে, এটাকে বলে বাইফোকাল চশমা। অর্থাৎ যদি কেউ দূরের জিনিস দেখতে যায়, সে তো উপরেরটা ইউজ করে, যদি কেউ কাছে জিনিস দেখতে যায়, সে নিচেরটা ইউজ করে। দেখবে তুমি এটাকে বলে বাইফোকাল লেন্স, ঠিক আছে। এটা আমাদের যেটা হলো আমাদের এই ক্ষীণদৃষ্টির ক্ষেত্রে এটা। আর একটা যেটা আমরা বলছিলাম, যেটা হলো বিষমদৃষ্টি, আমাদের লাস্ট 4 নম্বর যে পয়েন্ট, বিষমদৃষ্টি মানে হলো কিছু কিছু লোক আছে যাদের কি, যারা হলো ধরো এরকম ধরো লাইন টানা আছে, সেই লাইনগুলোকে ঠিকঠাকভাবে পড়তে পারে না, ঠিক আছে। কিছু কিছু লোক আছে এই লাইন টানাগুলো ঠিকঠাকভাবে পড়তে পারে না, অর্থাৎ এই লাইনটা যদি দেখে ওই লাইনটা দেখতে পারে না, ঠিক আছে। সেই সমস্ত মানুষগুলো তারা কিন্তু এই যে বিষমদৃষ্টি, সেই বিষমদৃষ্টির ভুক্তভোগী হয়, অর্থাৎ সেই বিষমদৃষ্টি জনিত সমস্যায় ভোগে, ঠিক আছে। এই গেল মোটামুটি চোখের দৃষ্টি সমস্যা, ঠিক আছে। আর তোমাদের কিছু নেই সেইভাবে দৃষ্টি সমস্যা, ঠিক আছে। বাই, তোমরা ভালো থেকো। আর এইগুলো ডিটেলে যেগুলো পড়ানো হলো, সেগুলো তোমরা নিজেদের মতো করে নোট করো এবং যতটা সম্ভব চেষ্টা করো নিজেদের মতো করে বোঝার। যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই বললো, ঠিক আছে। নেক্সট দিনে আমাদের নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো।